আসসালামু আলাইকুম। বিদ্যার্থী সাবজেক্ট রিভিউ সিরিজে তোমাদের সবাইকে স্বাগতম। এই সিরিজে আমরা তোমাদের সাথে বিভিন্ন সাবজেক্টগুলো সম্পর্কে ডিটেল রিসার্চ এবং অ্যানালাইসিস শেয়ার করব। আমাদের বিদ্যার্থী টিম পুরা সাবজেক্টগুলো নিয়ে একটা রিসার্চ করতেছে এবং সেই রিসার্চের উপর ডিপেন্ড করে আমরা স্লাইড বানাচ্ছি এবং তার উপর ডিপেন্ড করে আমরা প্রত্যেকটা সাবজেক্ট সম্পর্কে তোমাদের একটা ওভারঅল ভিউ দিব, যেগুলো জানলে তোমার জন্য এই মোমেন্টে হেল্প হবে যে তুমি কোন সাবজেক্ট পড়বা, কোন সাবজেক্টে তোমার ক্যারিয়ারে যাওয়া ঠিক হবে। তো এই ব্যাপারগুলো সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেতে আমাদের এই চ্যানেলে চোখ রাখতে পারো। আমাদের চ্যানেলে আগামীতে সবগুলা সাবজেক্টেরই সাবজেক্ট রিভিউ আসবে ইনশাল্লাহ, স্টেপ বাই স্টেপ। প্রথমেই আমরা কথা বলবো হচ্ছে সিএসই নিয়ে। সিএসই কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এমন একটা সাবজেক্ট যেটা বাংলাদেশে সবচেয়ে বেশি পপুলার এবং বাংলাদেশের সবচেয়ে বেশি স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং পড়ে হচ্ছে কম্পিউটার সায়েন্স নিয়ে। আমরা মাঝে মাঝে যারা ইঞ্জিনিয়ার তারা হচ্ছে মজা করে বলি যে তুমি যদি ইঞ্জিনিয়ারদের উপর র্যান্ডম, মানে বাংলাদেশের সব ইঞ্জিনিয়ারদের যদি একসাথে করো, এরপর একটা র্যান্ডম ঢিল মারো, তাহলে 10টা ঢিল মারলে 10টাই প্রায় 7টা ঢিলই পড়বে কোনো না কোনো সিএসসি ইঞ্জিনিয়ারের মাথায়। এবং এভাবে বলা হয় সিএসসি ইঞ্জিনিয়ার হয়ে তুই কি হবি, সেই তো কম্পিউটারের দোকানে গান লোড করবি, এভাবেও বলা হয়। বাট ব্যাপারটা বাস্তবে আসলে সেরকম না। কম্পিউটার ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার মানে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্ট থেকে আমার মনে হয় যে বাংলাদেশ এবং পৃথিবীর প্রেক্ষাপটে সবচেয়ে বেশি ক্যারিয়ার অপরচুনিটিস আছে, সবচেয়ে বেশি ভাস্ট ফিল্ড। কিন্তু এই সাবজেক্টটাতে ক্যারিয়ার অপরচুনিটিস অনেক কঠিনও, মানে শুধুমাত্র ট্যালেন্ট দিয়েও এখানে অনেক ভালো ক্যারিয়ার করা যায় না, আবার শুধুমাত্র হার্ডওয়ার্ক দিয়েও হয় না, কনসিস্টেন্সি লাগে, অনেক কিছু লাগে। তো টোটাল কী কী লাগে ইচ অ্যান্ড এভরিথিং আমার টিম রিসার্চ করছে, আমি রিসার্চ করছি, করে আমাদের যে ব্যাপারগুলো মনে হয়েছে সবার সাথে শেয়ার করা উচিত সেগুলোই শেয়ার করব। আমি যেহেতু সিএসসি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট না, আমি একদম কোর্সের ইন ডিটেলস 100% জানি না। আমি একসময় বসে বসে এগুলো নিয়ে রিসার্চ করছি, এখন আবার রিসার্চ করে একটু মোটামুটি অ্যানালাইসিস করে ব্যাপারগুলো সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করে এবং আমার রিয়েল লাইফে আমার আশেপাশে আমার ফ্রেন্ড সিনিয়র জুনিয়র যারা সিএসসি নিয়ে পড়াশোনা করে অনেক ভালো করতেছে, তাদেরকে দেখে যে সমস্ত অভিজ্ঞতাগুলো হয়েছে সেগুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব, যাতে তোমরা এইগুলা জানার পরে তোমার সামনের যেই কি বলে থট প্রসেসটা, এটা ক্লিয়ার হয় এবং তুমি এটাকে ক্যারিয়ার হিসেবে নিবা কিনা সেটা ক্লিয়ার হয়। সবার আগে আমি তোমাকে যে বিষয়টা নিয়ে অ্যাওয়ার করতে চাই সেটা হচ্ছে যে আমরা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করি, গ্র্যাজুয়েশনের শুরুতে ফার্স্ট ইয়ারে আমরা মনে করি যে আমরা যেই সাবজেক্টটা নিব, সে আমি সিএসসি নিই, ট্রিপল ই নিই, মেকানিক্যাল নিই, এই সাবজেক্টটাতে হয়তো আমাদের সামনের ক্যারিয়ার তৈরি হবে। যেমন ধরো আমরা এইচএসসিতে যারা এইচএসসি যখন আমরা পড়ি, এইচএসসিতে যখন আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এইসব সাবজেক্টগুলো পড়ি, তো যাদের বায়োলজি ভালো লাগে তারা চিন্তা করে আমি হচ্ছে ডাক্তারিতে মেবি ভালো করব। কিন্তু আসলে বায়োলজি মোটামুটি ভালো পড়া আর ডাক্তারিতে ভালো করা বা ডাক্তারি লাইফটা ভালো লাগা, ডাক্তারি পড়াতে ভালো করা, এই ব্যাপারটা কিন্তু এক না। সেমভাবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই তিনটা সাবজেক্টে তুমি যদি ভালো হও, এর মানে এই না তুমি একজন ভালো ইঞ্জিনিয়ার হবা। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বোঝা আর ইঞ্জিনিয়ারিং এসে ভালো করা, দুইটার ভিতর বহুত ডিফারেন্স আছে। তো এই কথাটা বলার রিজন এইটা যে আমরা ফার্স্ট ইয়ারে মনে করতেছি যে সিএসসি আমার জন্য বেস্ট সাবজেক্ট হবে, বাট তুমি ফার্স্ট ইয়ারে সিএসসি পড়তে যে, সেকেন্ড ইয়ারে সিএসসি পড়তে যে, থার্ড ইয়ারে সিএসসি পড়তে যে বুঝবা যে আদেও এই সাবজেক্টটা তোমার সারা জীবনের জন্য সুইটেবল কিনা। সারা জীবনের জন্য যদি সুইটেবল না হয়, তাহলে তুমি এইটা নিয়েই তোমার ক্যারিয়ার তৈরি করবা, নাকি সামনে সুইচ করবা, তুমি সরকারি চাকরি বাকরির দিকে যাবা, নাকি তুমি স্কিল বেস কোনো কিছুতে যাবা, নাকি তুমি ব্যাংকের চাকরি করবা, নাকি তুমি হচ্ছে যে ব্যবসা বাণিজ্য করবা, এটা তুমি আস্তে আস্তে বুঝতে পারবা। তবে এইটুকু গ্যারান্টি যে তুমি যদি ইঞ্জিনিয়ারিং পড়ো, সেটা তুমি সিএসসি, ট্রিপল ই, মেকানিক্যাল যে কোনো সাবজেক্টে পড়াশোনা করো, এখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে 4 বছরে আমাদের যেই পরিমাণ ইফোর্ট দিতে হয়, যেই পরিমাণ রিসার্চ এবং অ্যানালাইসিস করতে হয়, যেই পরিমাণ আমাদের প্রবলেম সলভ করা লাগে, যেই পরিমাণ আমাদের অ্যানালিটিক্যাল থিঙ্কিং বেড়ে যায়, এটা দিয়ে আমরা ক্যারিয়ারে যে কোনো দিকে আগাই না কেন, সে বিজনেস বলো, সে সরকারি চাকরি বাকরি বলো, সে হচ্ছে তুমি অন্য যে কোনো স্কিল বেস ফিল্ড বলো, যেটাতেই যাবা সেটাতেই তুমি ভালো করবা, ভালো করার চান্স অনেক বেশি। ইঞ্জিনিয়ারদের জন্য এই জন্য ক্যারিয়ার অপরচুনিটিস অনেক বেশি থাকে। তো আমরা সিএসসি নিয়ে একটু ডিটেলস কথা বলার চেষ্টা করব। প্রথমে দেখি কোন কোন ভার্সিটিতে পড়া যায়। সিএসসিতে কোন কোন ভার্সিটিতে পড়া যায় এটা নিয়ে যদি আমরা একটু ডিটেল কথাবার্তা বলি, বাংলাদেশে সিএসসি হচ্ছে সবচেয়ে ভালো টপমোস্ট পাবলিক ইউনিভার্সিটি হচ্ছে বুয়েট এবং সাস্ট, যেই দুইটার নাম সবচেয়ে বেশি। এছাড়া রুয়েট, কুয়েট, চুয়েট এই তিনটা ইউনিভার্সিটিও আছে। সো বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েট, সাস্ট এই কয়েকটা ইউনিভার্সিটিতে আমরা সিএসসি পড়ি। মেইনলি এই কয়েকটা ইউনিভার্সিটি সবচেয়ে বেশি ফেমাস। এছাড়া বাংলাদেশের যত সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি আছে, যেমন ধরো জাস্ট থেকে শুরু করে প্রত্যেকটা, সাস্ট, জাস্ট, পাস্ট, সায়েন্স অ্যান্ড টেকনোলজি সব জায়গাতেই সিএসসি আছে।
এছাড়াও যদি আমরা দেখি জেনারেলাইজড ক্যাটাগরি যে ইউনিভার্সিটিগুলো আছে, যেখানে আমরা সায়েন্স আর্টস কমার্স সব পড়ি, যেমন ঢাকা ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, এই টাইপের জেনারেলাইজড ক্যাটাগরি যে ইউনিভার্সিটিগুলো আছে, চিটাগং ইউনিভার্সিটি, এই সব জায়গাতেও সিএসসি আছে। মানে বাংলাদেশে তুমি যত পাবলিক ইউনিভার্সিটি পাবা সব জায়গাতেই কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বা সিএসসি পাবা, তাহলে সব পাবলিক ইউনিভার্সিটিতে পাওয়া যায়। এবার মজার ব্যাপার হচ্ছে শুধুমাত্র পাবলিক না, বাংলাদেশের যত প্রাইভেট ইউনিভার্সিটি আছে সব প্রাইভেট ইউনিভার্সিটিতেও সিএসসি আছে। এবার আরো মজার ব্যাপার বলি, পাবলিক ইউনিভার্সিটিগুলোতে সিএসসি সিট লিমিটেড, পাবলিক ইউনিভার্সিটিগুলোতে সিএসসিতে সিট হচ্ছে লিমিটেড, বাট প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে যদি দেখো এখানে সিএসসিতে কিন্তু সিট লিমিটেড না। যেমন ধরো টপ মোস্ট প্রাইভেট ইউনিভার্সিটির কথা যদি বলো, ব্র্যাক, তারপরে হচ্ছে এআইইউবি, তাই না, তারপরে হচ্ছে এনএসইউ, তারপর হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ডিআইইউ, এই টাইপের যে সমস্ত টপ মোস্ট প্রাইভেট ইউনিভার্সিটি আছে, কিংবা ধরো পাবলিক ইউনিভার্সিটির মধ্যে কিন্তু আইইউটি আছে, আইইউটিতেও সিএসসি আছে, এমআইএসটিতেও সিএসসি আছে, বুয়েটের পাশাপাশি এগুলোতেও আছে। এগুলোতে একটু খরচ বেশি হয়, এমআইএসটি, আইইউটি। তো আমি যেই পয়েন্টটা বলার চেষ্টা করতেছি, পাবলিকগুলোতে সিট লিমিটেড, কিন্তু প্রাইভেটগুলোতে সিট লিমিটেড না, এখানে সিট সংখ্যা অনেক বেশি। দেখা যায় বুয়েটে এক ব্যাচে ভর্তি হয় 1000 স্টুডেন্ট বা 1200 স্টুডেন্ট, সেখানে তুমি দেখবা যে ব্র্যাক ইউনিভার্সিটিতে শুধুমাত্র সিএসসি ডিপার্টমেন্টেই 3000 4000-এর উপরে স্টুডেন্ট হয়তো তারা পড়াচ্ছে। সো এটা যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটি, সেখানে হচ্ছে তোমার একটা ভালো অ্যামাউন্টের কস্টিং আসে, কস্টিং দিতে পারলেই তুমি ওই জায়গাতে সাবজেক্টটা নিয়ে পড়তে পারো, তো ওখানে তোমার অপরচুনিটিস বেশি। ফলে দেখা যায় যে বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং যারা পড়তেছে, ইঞ্জিনিয়ারিংয়ের 80% স্টুডেন্টই হয়তো সিএসসি ব্যাকগ্রাউন্ডের, বা 60 থেকে 70% স্টুডেন্টই হয়তো সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করতেছে। ফলে দেখা যাচ্ছে যে সিএসসি ব্যাকগ্রাউন্ডের বেশি হওয়ার কারণে সিএসসির যে জেনারেলাইজ জব ফিল্ড, এই জায়গাতে একটু কম্পিটিশন বেশি। বাট ওভারঅল যদি তুমি জবের অপরচুনিটিসের কথা বলো, সেটাও কিন্তু সিএসসি ব্যাকগ্রাউন্ডের যেই স্টুডেন্ট তাদের জন্যই সবচেয়ে বেশি। যে কোনো টাইপের সফটওয়্যার ডেভেলপমেন্ট থেকে শুরু করে যাই কিছু, সবই তো সিএসসি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের লাগে আমাদের, তাই না? যেমন ধরো আমরা এই যে বিদ্যার্থী চালাচ্ছি, বিদ্যার্থীতে আমাদের যে ওয়েবসাইটটা আছে, ওয়েবের যাবতীয় সার্ভিস আমরা দিচ্ছি হচ্ছে দুইজন সিএসসি ইঞ্জিনিয়ারের মাধ্যমে, তার মানে দুইজন ডেভেলপারের মাধ্যমে। তারা তো সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করছে এবং তারপরে তারা ডেভেলপমেন্টে আসছে, ওয়েব ডেভেলপমেন্ট, এবং তারা ওয়েব ডেভেলপমেন্টে আসার পরে আমাদের এই প্রোডাক্টগুলো বানিয়ে দিচ্ছে, তোমাদেরকে আমরা স্মুথ একটা সার্ভিস দিতে পারছি। সো এখানে অপরচুনিটিসও বেশি। আসো এবার আমরা পরবর্তী পয়েন্টে কথা বলি, সিএসসি কি নিয়ে কাজ করে। এটা হচ্ছে আমাদের একটু বোঝার ব্যাপার, যে আসলে তুমি যখন সিএসসিতে পড়াশোনা করবা এটা আসলে কি নিয়ে কাজ করে। তো বেসিক্যালি এটা ভালো করে খেয়াল করে দেখো যে প্রোগ্রামিং এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট এই দুইটা নিয়ে কাজ করে। অনেকে আমরা মনে করি যে সিএসসি মানেই হচ্ছে কোডিং, তুমি সিএসসিতে পড়াশোনা করছো, সিএসসি মানেই হচ্ছে কোডিং। ব্যাপারটা এরকম না। সিএসসি মানে তোমার লজিক্যাল থিঙ্কিং করতে পারতে হবে, তুমি প্রচুর পরিমাণে লজিক নিয়ে কাজ করবা, তুমি প্রচুর পরিমাণে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করবা, এবং তুমি এখানে তারপরে করবা হচ্ছে কোডিং, ঠিক আছে, বা অ্যালগোরিদম নিয়ে কাজ করবা, অ্যালগোরিদম নিয়ে কাজ করবা। তার মানে জিনিসটা এরকম যে তোমাকে কম্পিউটারের ভাষা বুঝতে হবে, তোমাকে মানুষের জীবনের প্রবলেম বুঝতে হবে, মানুষের জীবনের প্রবলেমটাকে ম্যাথমেটিক্সের মাধ্যমে বা লজিকের মাধ্যমে প্রবলেম সলভ করে কম্পিউটারের ভাষায় সেটাকে প্রকাশ করে কম্পিউটারের মাধ্যমে ওই প্রবলেমটাকে ইজি ওয়েতে সলভ করাইতে হবে। তো দেখবা যে আগে আমরা যে সমস্ত কাজগুলা নর্মাল লাইফে এমনিতে যে সমস্ত কাজগুলো নর্মাল লাইফে অনেক কঠিন ওয়েতে করতাম, সেগুলো এখন আমরা কম্পিউটারের মাধ্যমে অনেক ইজিতে সলভ করে ফেলছি। হাজার কম্পিউটেশন আমরা ইজি ওয়েতে করতে পারি। তো এগুলার এই মানুষের প্রবলেম আর কম্পিউটারের অটোমেশন, এই দুইটার মাঝখানে যে মেলবন্ধন, এটা তৈরি করে হচ্ছে সিএসসি। সো এখানে আসলে শুধুমাত্র কোডিং না, এখানে মেইনলি তোমার ক্রিটিক্যাল থিঙ্কিং অনেক ভালো হইতে হবে, ম্যাথমেটিক্সে তোমাকে অবশ্যই ভালো হইতে হবে, লজিক্যাল থিঙ্কিং অবশ্যই ভালো হইতে হবে। তো তোমার যদি ম্যাথ সলভ করতে অনেক প্রবলেম হয়, তুমি ম্যাথ একদমই না পারো, লজিক্যাল থিঙ্কিং করতে তোমার প্রবলেম হয়, আবার তুমি যদি ডেস্কে বসে সারাদিন কোডিং করতে না পারো, কোডিং করার এই ব্যাপারটাতে তোমার যদি একদম অ্যাডজাস্টমেন্ট না থাকে, তাহলে হয়তো তুমি এখানে যে 4 বছরে সার্ভাইভ করবে অনেক কষ্ট করে, সার্ভাইভ করতেই তোমার কষ্ট হয়ে যাবে। তো মেইনলি এখানে প্রোগ্রামিং এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট এইটা একটা ফিল্ড, এছাড়া কম্পিউটার টোটাল সিস্টেম এবং কম্পিউটার নেটওয়ার্ক এটা একটা ফিল্ড, ডেটা, অ্যালগোরিদম, কৃত্রিম বুদ্ধিমত্তা এগুলো এক একটা ফিল্ড, ওয়েব, অ্যাপ, সাইবার সিকিউরিটি, ডাটা সায়েন্স এগুলো সব এক একটা ফিল্ড। সো এইসব ফিল্ডগুলো নিয়ে আমরা হচ্ছে সিএসসিতে বিভিন্ন টাইপের কাজ দেখতে পাই। এবার আসো আরো ডিটেইলে কথাবার্তা বলি। 4 বছরে তোমার কি পড়ানো হবে। তো ধরো তুমি এই যে বাংলাদেশের টপ মোস্ট যে কয়টা ইউনিভার্সিটি আছে, যে ইউনিভার্সিটিগুলোতে সিএসসি সবচেয়ে বেশি পপুলার, এই ইউনিভার্সিটিগুলোতে যদি পড়াশোনা করো, তাহলে 4 বছরে তোমাকে বেসিক কি পড়াবে। প্রথম কথা, তুমি যদি ইঞ্জিনিয়ারিং পড়ো, সিএসসি মানে তো ইঞ্জিনিয়ারিং এর সাবজেক্ট, তাহলে সেখানে
ফার্স্ট ইয়ারেই তোমাকে ম্যাথ 1 ম্যাথ 2 কেমিস্ট্রি 1 কেমিস্ট্রি 2 ফিজিক্স 1 ফিজিক্স 2 মানে বেসিক কেমিস্ট্রি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলো সবার পড়া লাগবে, সব ইঞ্জিনিয়ারদেরই পড়া লাগে, যেটা আমার ইন্টারমিডিয়েটের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের চেয়ে একটু অ্যাডভান্স। ওই জিনিসপত্রগুলো পড়াশোনা করার পর তুমি বেসিক সিএসসি রিলেটেড সাবজেক্টে আরও অ্যাডভান্স কী কী পড়বা, যেমন ধরো যে ম্যাথমেটিক্যালের ফাউন্ডেশন, এটা খুব ভালো করে তোমাকে আরও ভালো করে শেখানো হবে। কেন? কারণ তুমি যখন সিএসসিতে যে কোনো একটা প্রবলেম সলভ করবা সেখানে তোমার ম্যাথমেটিক্সের হিউজ পরিমাণ হেল্প প্রয়োজন হবে। দ্যাটস ওয়াই তোমার ম্যাথমেটিক্যাল ফাউন্ডেশনটা প্রয়োজন। ম্যাথমেটিক্যাল ফাউন্ডেশনের মধ্যে তোমার ক্যালকুলাস, লিনিয়ার আলজেব্রা, স্ট্যাটিস্টিক্স, ডিসক্রিট ম্যাথ, এই সমস্ত ব্যাপারগুলো আছে যেগুলো আমাদের খুব ভালো মতো জানা লাগবে। সো এগুলো হচ্ছে আমাদের আরও বেশি করে ফাউন্ডেশন, এগুলো আরও ভালো মতো জানা লাগবে। সো তোমার যদি এইগুলাতে প্রবলেম থাকে বা এই টাইপের জিনিসপত্র তোমার যদি আন্ডারস্ট্যান্ডিং খারাপ থাকে তাহলে তুমি ভাইয়া সিএসসিতে আইসো না। প্রথম তোমার জন্য একটা ইয়া দিয়ে দিলাম। এরপরে দেখো কোর কম্পিউটিং যে পার্টটা আছে এইটাতে ফোকাস করা লাগবে। কোর কম্পিউটিং পার্টে আমরা কি কি শিখবো? কোর কম্পিউটিং পার্টে দেখো স্ট্রাকচারাল প্রোগ্রামিং আছে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আছে, ডাটা স্ট্রাকচার আছে, অ্যালগোরিদম আছে। তো এই ব্যাপারগুলো সম্পর্কে আরও ডিটেল তুমি পড়াশোনা করবা, যে স্ট্রাকচারাল প্রোগ্রামিং কি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি, ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম কি, একটু চ্যাটজিপিটির সাথে এগুলো নিয়ে ডিসকাশন করবা, তুমি জানতে পারবা। তারপরে দেখো কম্পিউটার সিস্টেম যেটা আছে, কম্পিউটার সিস্টেম নিয়ে কথা বললে দেখো ডিজিটাল লজিক, কম্পিউটার স্ট্রাকচার, ওএস, নেটওয়ার্কিং, এগুলো নিয়েও তোমার ডিটেল পড়াশোনা করা লাগবে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর মধ্যে ডাটাবেজ আছে, ডাটা অ্যানালাইসিস আছে, ডাটা ডিজাইন প্যাটার্ন আছে, এবং এছাড়া তুমি যখন ফাইনাল ইয়ারে উঠবা তখন তোমার রিয়েল লাইফের প্রজেক্ট করা লাগবে। এই রিয়েল লাইফের বিভিন্ন টাইপের প্রবলেম সলভিং প্রজেক্টের মাধ্যমে তুমি সিএসসিতে অনেক ভালো একটা পজিশনে যাইতে পারবা। সো এটা হচ্ছে তোমার ওভারঅল এই জায়গাতে 4 বছরে কি কি পড়ানো হবে তার একটা গাইডলাইন। এবার দেখো 4 বছরে যেটা পড়া হবে এইটার কোর বিষয়গুলোকে যদি আমি তোমাকে ভাগ করি, একদম নর্মাল, এইটা কিন্তু একটা মোটামুটি আউটলাইন বলছি, তাই না, ডিটেল আউটলাইন বলছি, বাট এই ডিটেল আউটলাইনের কোর বিষয় হচ্ছে প্রোগ্রামিং। তুমি 4 বছরে সবচেয়ে বেশি ফোকাস করবে হচ্ছে প্রোগ্রামিংয়ে। প্রোগ্রামিংয়ে যখন ফোকাস করবা তখন সেখানে সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, জাভা স্ক্রিপ্ট, এই টাইপের যে সফটওয়্যারগুলো আছে বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আছে, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো তুমি ভালো করে শিখবা। এছাড়া তোমার ডিএসএ শিখতে হবে। ডিএসএ মানে কি? ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম, এটাতে তোমাকে অনেক ভালো হওয়া লাগবে। এছাড়া ডেটাবেজ, এটাতে ভালো হওয়া লাগবে। অপারেটিং সিস্টেমে ভালো হওয়া লাগবে। কম্পিউটার নেটওয়ার্ক, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এছাড়া এআই, এমএল, ডাটা সায়েন্স, এগুলাতে তুমি তোমার মোটামুটি এগুলো হচ্ছে তোমার কোর বিষয়, এগুলো শেখা লাগবে। তো দেখা যাচ্ছে যে তুমি যখন এই বিষয়গুলো শিখবা বা এগুলোর সাথে ইন্ট্রোডাকশন করবা, নট নেসেসারি এই সব বিষয়ের উপরেই তোমার ইন ফিউচার ক্যারিয়ার তৈরি হবে। এগুলা তোমার বিভিন্ন সেমিস্টারে এক একটা জিনিসের সাথে ইন্ট্রোডাকশন করানোর জন্য থাকবে। তুমি এগুলা পড়বা, এগুলো বুঝবা, এগুলোর সাথে বেসিক ইন্ট্রো হবে। এই বেসিক ইন্ট্রোর পরে তুমি যখন ফাইনালি একজন সিএসসি থেকে পাশ করে বের হবা, ইঞ্জিনিয়ার হয়ে যাবা, তখন এর যে কোনো একটা ফিল্ডে হয়তো তোমার অনেক বেশি অ্যাডভান্স নলেজ গেইন করতে হবে এবং সেই ফিল্ড রিলেটেড বিভিন্ন প্রবলেম সলভ করবা এবং বিভিন্ন ইন্ডাস্ট্রিতে চাকরি বাকরি করবা বা নিজের ফ্রিল্যান্স ওয়ার্ক করবা। কি কি করবা সামনে আমরা দেখব। তো তার মানে হচ্ছে যে এগুলা সব সম্পর্কে তুমি জানবা, এরপরে অ্যাডভান্স নলেজ বা অ্যাডভান্স প্রবলেম সলভিং বা তুমি কোন ফিল্ডে আগাবা সেটা হয়তো এগুলা থেকে পড়াশোনা করতে করতেই তুমি বুঝতে পেরে যাবা। ওকে, সো এটা ছিল মোটামুটি আমাদের কি কি পড়া হবে তার মেইন কনসেপ্ট। এরপরে আসো এখানে স্কিল ওভার ডিগ্রি বলে একটা পয়েন্ট তুলে ধরছি। আমরা রিসার্চ করতে যে দেখছি যে সিএসসিতে আসলে ডিগ্রির চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে স্কিল, বাট বাংলাদেশের প্রেক্ষাপটে ডিগ্রিও ইম্পর্টেন্ট, স্কিলও ইম্পর্টেন্ট। এখন বলবা ভাই কেন? দেখো সিএসসি থেকে তুমি যদি নর্মাল সেন্সে চিন্তা করো তাহলে যত ধরনের সফটওয়্যার রিলেটেড কোম্পানি আছে সবাই তোমার সিজিপিএর চেয়ে বেশি ইম্পর্টেন্ট দেয় তুমি কতটা কাজ পারো। তুমি শিখে আসার পরে তুমি কতটা কাজ পারো, কারণ তাদের ক্লায়েন্টদের কাজগুলা করে ইনকাম করতে হয়। তো তুমি কতটা কাজ পারো, কতটা কাজ সলভ করতে পারো, সেটা হচ্ছে তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট। সাপোজ ধরো তুমি গুগল, মাইক্রোসফট থেকে শুরু করে অ্যামাজন, টপ মোস্ট কোম্পানিগুলোতে চাকরি করতে চাও, তারাও তোমার সিএসসির চেয়ে বেশি ইম্পর্টেন্ট দিবে, মানে তোমার হচ্ছে ডিগ্রির চেয়ে বা তোমার সিজিপিএর চেয়ে বেশি ইম্পর্টেন্ট দিবে যে তুমি কতটা কাজ পারো, তুমি কতটা জানো, তুমি কতটা বেশি প্রবলেম সলভ করতে পারো, তুমি কতটা হচ্ছে তুখোড় এই ব্যাপারগুলোতে। তো সেই ক্ষেত্রে স্কিলটা আমাদের একদম ফার্স্ট ইয়ার থেকেই ফোকাসে রাখতে হয়, যে শুধুমাত্র তুমি সিজিপিএ তোলার জন্য খাতা কলমে পড়ে গেলেই হবে না, প্রত্যেকটা জিনিস শিখে ওগুলা দিয়ে তোমার কাজ পাতে হবে। সো এই জন্য সিএসসিতে তুমি হচ্ছে শুধুমাত্র রেজাল্টে ফোকাস করলে ভালো ক্যারিয়ার করতে পারবে না। তবে হ্যাঁ, বাংলাদেশের প্রেক্ষাপট একটু ভিন্ন। বাংলাদেশে যেহেতু প্রচুর পরিমাণে প্রাইভেট ইউনিভার্সিটিজ আছে,
প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে হিউজ পরিমাণে স্টুডেন্ট পড়ে, তার মানে সেখানে টিচারেরও প্রয়োজন হয়, তার মানে সেই টিচারদের কিন্তু তাদের ডিগ্রি দেখেই নেওয়া হয়। তার মানে তুমি যদি রেপুটেটেড কোনো একটা ভালো ইউনিভার্সিটি থেকে ভালো একটা সিজিপি নিয়ে পাশ করতে পারো, তুমি প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে তুমি হচ্ছে যে চাকরি করতে পারবা অ্যাজ এ লেকচারার হিসাবে। আবার তুমি যদি একটা ভালো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে তুমি হচ্ছে যে এই সিএসসি থেকে ভালো একটা সিজিপি নিয়ে পাশ করো, তাহলে তুমি পাবলিক ইউনিভার্সিটিগুলোতেও সিএসসিতে অ্যাজ এ লেকচারার হিসেবে জয়েন করতে পারবা। ফলে বাংলাদেশে দেখা যাচ্ছে যে যেহেতু অনেক পরিমাণ সিএসসি সাবজেক্ট পড়ানো হয় এবং হিউজ পরিমাণ ইউনিভার্সিটিজ আছে যেখানে হচ্ছে যে সিএসসি সাবজেক্ট আছে, ফলে একটা এমপ্লয়ি অপরচুনিটিস তৈরি হয়। তাহলে তুমি যদি ডিগ্রিতে ফোকাস করো আর তুমি যদি চিন্তা করো যে না বাংলাদেশের মধ্যে এই জায়গাতে অ্যাজ এ ইউনিভার্সিটির লেকচারার হিসেবে যেই পরিমাণ বেতন দেয় এটা আমার জন্য ঠিকঠাক, তাহলে তোমার জন্য ডিগ্রিও একটা ভালো অপশন। ঠিক আছে, ডিগ্রি একটা ভালো অপশন। তুমি শুরু থেকে ফার্স্ট ইয়ার থেকেই যদি নিজের সিজিপিএটা ভালো করে ফোকাসে রাখো, তাহলে তুমি এখানে এই সিজিপিএ দিয়েই যেখানে একটা ইউনিভার্সিটি টিচার হয়ে যেতে পারবা। বাট রিয়েলিটি ইজ স্কিল বেশি ইম্পর্টেন্ট। তুমি যদি এখানে ডিগ্রি ভালো না আর্ন করতে পারো, তাহলে তোমার স্কিলই সবচেয়ে বেশি প্রয়োজন হবে। আবার অনেকে দেখা যায় যে তার ডিগ্রিতে সিজিপিএ খুব খারাপ, 10-এ 3 পয়েন্টও নিয়ে যেতে পারে নাই, বাট স্কিল এত বেশি যে সে টপ নস কোম্পানিগুলোতে কাজ করতেছে, পৃথিবীর একদম টপ নস কোম্পানি যেগুলো আছে সেগুলোতে কাজ করতেছে। সে ইউএসএ চলে গেছে বা মানে টপ 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 জায়গাতে পৌঁছায় গেছে, গুগল, মাইক্রোসফট, অ্যামাজনের মতো বড় বড় কোম্পানিতে চাকরি বাকরি করতেছে এবং অন্য লেভেলে নিজের ক্যারিয়ার নিয়ে চলে গেছে। সো নিয়ে যাওয়া সম্ভব, এটা একটা বিশাল বড় সেক্টর। এছাড়া বাংলাদেশে যে সমস্ত সফটওয়্যার ফার্মগুলো আছে, এই সফটওয়্যার ফার্মগুলোতেও তুমি কিন্তু এই হচ্ছে যে দেশে বসে চাকরি করতে পারবা। আবার তুমি বিদেশের বিভিন্ন প্রজেক্টে বাংলাদেশে বসে ফ্রিল্যান্স ওয়ার্ক করতে পারবা, বা বিদেশে তুমি বিভিন্ন কোম্পানিতে বাংলাদেশে বসে জয়েন করতে পারবা। এখান থেকেই তুমি দেখা যাচ্ছে যে ডিউটি করতে পারবা, তোমার কাজগুলো তাদেরকে দিতে পারবা এবং তুমি খুব ভালো অ্যামাউন্ট আর্ন করতে পারবা। যেমন ধরো আমার এক ফ্রেন্ড হচ্ছে রুয়েট সিএসসি থেকে পড়াশোনা করছে, সো ওর সিজিপিএ ভালো। এখন সিজিপিএ খুবই ভালো, ডিপার্টমেন্টে হয়তো টপ 5-এর ভিতরে আছে, রুয়েট সিএসসি থেকে পড়াশোনা করছে। এরপরে ও হচ্ছে যে পাশ করার পরে কোনো কিছুতে ঢোকার আগেই ওই আমাদের যেহেতু রিসেন্ট এআই রিলেটেড অনেক কিছুতে রেভলিউশন হলো, আর ওর অনেক পেপার পাবলিকেশন ছিল, প্লাস ও অনেক কাজ শিখতো, মানে খুবই মানে ওই একটু ইন্ট্রোভার্ট টাইপের, যার কারণে দেখা যায় যে সফটওয়্যার বেস যে সমস্ত স্কিল ওই জায়গাগুলোতে অনেক বেশি ফোকাসড। তো আমি দেখলাম যে ও অনেক বেশি ওই জায়গাগুলোতে ফোকাস হওয়ার পরে কেমনে ও হচ্ছে চাইনা বেস কোনো একটা এআই কোম্পানিতে বাসায় বসেই কাজ করা শুরু করছে। সো ওই চাইনা বেস এআই কোম্পানিতে বাসায় বসেই হচ্ছে ওই এআইকে ট্রেন করে ওরা। তো ওদের ব্যাপারগুলো তো আমি নিজে বুঝি না, তো ওরা বলতো ওদের ওখানে আমি রুয়েটে গেছিলাম, তো ওরা বলছিল যে ওরা হচ্ছে এআইকে ট্রেন করে, ওটা হচ্ছে হেলথ সেক্টরের কোনো একটা এআই যেটাকে ওরা এখানে বসেই ট্রেন করে। অ্যান্ড ওরা 2 ফ্রেন্ড মিলে করে, একজন হচ্ছে 1 লাখের উপরে স্যালারি পায় আর ও হচ্ছে 70-এর কাছাকাছি স্যালারি পায়। এবং ওরা মানে তখনও পাস মাত্র করছে, চাকরি বাকরিতে ঢুকে নাই, তখনই হচ্ছে ফ্রিল্যান্স ওয়ার্ক করে 70,000-এর উপরে তোমার হচ্ছে মান্থলি স্যালারি তুলতেছে জাস্ট এআইকে ট্রেন করে। এখন ওর কিন্তু অন্যান্য কাজ বন্ধ থাকে না, ও অন্যান্য সব কাজের ফাঁকে ফাঁকে এই কাজগুলো করে এত ভালো অ্যামাউন্ট ইনকাম করতেছিল। কিসের উপর ভিত্তি করে? ডেফিনেটলি স্কিলের উপর ভিত্তি করে। আবারও সিজিপিএ ভালো, কিছুদিন আগেই ও হচ্ছে দেখলাম সিটি ইউনিভার্সিটিতে অ্যাজ এ লেকচারার জয়েন করলো। তো কিভাবে করলো? কারণ ওই যে সিজিপিও ভালো ছিল, পেপার পাবলিকেশন ছিল, অনেকগুলো ইউনিভার্সিটিতে ট্রাই করছে, ফলে এখানে হয়ে গেছে। সো এই ব্যাপারগুলো কিন্তু তুমি এখানে পাবা। তো তার মানে তোমার এখানে যদি স্কিল থাকে সেটাতেও তুমি হিউজ পরিমাণ কাজে লাগাইতে পারবা। আবার যদি তোমার এখানে ডিগ্রি ভালো থাকে, মানে তোমার সিজিপিএ ভালো থাকে, এটাতেও তুমি বাংলাদেশের প্রেক্ষাপটে বেশ ভালোই কাজে লাগাতে পারবা। তো মানে স্কিল এবং ডিগ্রি দুইটাই ইম্পর্টেন্ট। এবার খেয়াল করো বাংলাদেশে যে বিভিন্ন কোম্পানিগুলো আছে, যেমন ধরো পাঠাও, ব্রেন স্টেশন, তারপরে সহজ, তারপরে হচ্ছে ডাটা সফট, এরকম বিভিন্ন টেক জায়ান্ট বাংলাদেশেও আছে, যেই টেক জায়ান্টগুলোতে তুমি কিন্তু কাজ করতে পারবা। আমি বিভিন্ন টাইপের বুয়েটের ভাইয়াদের চিনি, মানে আমার পরিচিত বড় ভাইয়ারা, যারা দেশে বসেই বিভিন্ন সফটওয়্যার ফার্মে কাজ করতেছে এবং খুবই ভালো ইনকাম করে, বুঝতে পারছো, সিএসসি থেকে। সো সেক্ষেত্রে তোমার এখানে ইন্ডাস্ট্রি তোমার পোর্টফোলিওটাই বেশি দেখে, তুমি কত কাজ করছো। তো তোমার ফার্স্ট ইয়ার থেকে স্কিলের প্রতি অনেক বেশি ফোকাস থাকতে হবে যদি তুমি সিএসসি ব্যাকগ্রাউন্ডে পড়তে চাও। আচ্ছা, এভারেজের জন্য একটা সতর্কতা, আমাদের রিসার্চ টিম তোমাদের এইটা রিসার্চ করে বলছে, আমি কাউকে এভারেজ মনে করি না, বাট এখানে কয়েকটা সতর্কতা একটু দেয়া প্রয়োজন। সেটা হচ্ছে টেকনোলজি এখন প্রতি 6 মাসে পরিবর্তন হচ্ছে, এটা কারেক্ট। প্রতি 6 মাসে টেকনোলজি কিন্তু আপগ্রেড হচ্ছে। তো সেই ক্ষেত্রে তুমি নর্মালি সিএসসি যে কোর্স আছে, 4 বছরের যে কোর্স আছে, 4 বছরে যা কিছু তুমি শিখবা, এই 4 বছরে যা কিছু শিখবে এগুলো কিন্তু তোমার বেসিক। হ্যাঁ, এই বেসিকের উপর ডিপেন্ড করে
তোমার থিঙ্কিং করার অ্যাবিলিটি তৈরি হবে। এখন টেকনোলজি যেহেতু প্রতি 6 মাসে পরিবর্তন হচ্ছে, তোমার প্রতি 6 মাসে পরিবর্তনের সাথে সাথে তোমার নলেজও অ্যাডাপ্টেশন করতে হবে। তোমার যদি মনে হয় যে আমি ওই 4 বছরে যা শিখছি এইটা ব্যবহার করে আমি এখন সারা জীবন বসে বসে খাবো, সিএসসিতে এটা হয় না। তোমার প্রতি মাসেই যত নতুন নতুন জিনিসপত্রগুলো আসবে সেটাই তোমার অ্যাডাপ্ট করতে হবে, সেটাই তোমার শিখতে হবে, সেটাই অ্যাডাপ্ট করতে হবে, ওটাই শিখতে হবে। শিখবা অ্যাডাপ্ট করবা, শিখবা অ্যাডাপ্ট করবা, এভাবে নিজেকে ইমপ্রুভ করতে করতে অন্য লেভেলে নিজেকে নিয়ে যেতে হবে। তাহলেই তোমার হচ্ছে তুমি এই ক্যারিয়ারে ভালো করতে পারবা। তুমি যদি এভারেজদের মতো চিন্তা করো যে আমি একবার শিখছি আর শিখবো না, তাহলে হবে না। তো এটার জন্য একটা সতর্কতা, কোনো রকমে পাস বা এভারেজ হওয়ার ইচ্ছা থাকলে সিএসসি নেয়া বোকামি। এটার সাথে আমি যদিও একদম 100% এগ্রি না, বাট ট্রাই করো যে এখানে যদি মানে এই সাবজেক্টে যদি আসো, আসলেই তুমি স্কিলের দিকে যেন ছুটো, স্কিলের দিকে ছুটে এবং রেজাল্টও ভালো করে মেনটেন করো। কন্টিনিউ লার্নিং থাকা বাধ্যতামূলক, এটা অবশ্যই, ঠিক আছে? ওকে, যে কোনো একটা সমস্যা সমাধানের আগ্রহ যদি তোমার থাকে তাহলে তোমার সিএসসিতে আসা উচিত। এখন দেখো, সিএসসিতে আসা মানেই যে তোমাকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে হবে তা কিন্তু না। তুমি সিএসসিতে এসে ডাটা অ্যানালিস্ট হতে পারবা, যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, প্রোগ্রামার হতে পারবা, যেমন ওয়েব ডিজাইনার, ডেভেলপার যেমন হতে পারবা, তেমন তুমি কিন্তু বিভিন্ন টেক কোম্পানির ফ্রন্ট লাইনার হইতে পারবা। টেক কোম্পানির ফ্রন্ট লাইনার মানে কি? ধরো তুমি সিএসসি ব্যাকগ্রাউন্ডের ফলে তুমি টেক প্রোডাক্টগুলো সম্পর্কে জানো, এখন তোমার প্রেজেন্টেশন স্কিল অনেক ভালো, তুমি অনেক হচ্ছে যে কোম্পানিগুলোর মাঝখানে অনেক কিছু প্রিজ করতে মানে প্রকাশ করতে পারো, ফলে তোমার প্রোডাক্টটাকে তুমি সেল করতে পারো। এখন দেখা যাচ্ছে তুমি সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করে তুমি একটা এমবিএ করলা, করে এখন টেক প্রোডাক্টগুলো নিয়ে তুমি বড় বড় বিজনেস ডিল করতেছো, তখন কিন্তু তুমি আর কোডিং করতেছো না। তার মানে তুমি সিএসসি ব্যাকগ্রাউন্ডে যদি ক্যারিয়ার তৈরি করো, সবসময় যে তোমাকে কোডিংই করতে হবে তা কিন্তু না। এখানে কিন্তু সুযোগ আছে এক্সপ্রেসিভ বিভিন্ন ক্যারিয়ার তৈরি করার। বাট যারা ইন্ট্রোভার্ট, যাদের হচ্ছে যে এক্সপ্রেসিভ ক্যারিয়ার তৈরি করার ইচ্ছা নাই, যারা ডেস্ক জব পছন্দ করে, ঘন্টার পর ঘন্টা ডেস্কে বসে কাজ করতে পছন্দ করে, এটা কিন্তু তাদের জন্য একটা ভালো ক্যারিয়ার। আশা করি বুঝতে পারছো। এছাড়া দেখো, ক্যারিয়ারের ক্ষেত্রে বাংলাদেশে বসেই তো রিমোট জব করা যাবে। বাংলাদেশে বসে বিভিন্ন ইন্টারন্যাশনাল কোম্পানিগুলোতে ইউএস ইউকেতে কাজ করা যায়। হায়ার স্টাডিজে বিদেশে যাওয়ার সবচেয়ে বেশি সুবিধা সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে। এছাড়া দেশে বিভিন্ন টেক ফার্ম তো আছে, এগুলোর কথা বললাম। দেশে ক্যারিয়ারে দেখো, এই যে দেশে ক্যারিয়ারে তো অপরচুনিটি শেষ নাই। কেন? কারণ বলতেছি দেখো, বিভিন্ন টাইপের সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি তো আছেই। এছাড়া ফিনটেক এবং ব্যাংকিং মানে ফাইন্যান্স রিলেটেড যত টেক কোম্পানি আছে, ফাইন্যান্স রিলেটেড যত টেক কোম্পানি আছে, সব জায়গাতে কিন্তু ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয়। এখন দেখো, একটা নর্মাল কলেজেও, একটা নর্মাল কলেজ, ধরো একটা নর্মাল কলেজ, তাদেরও একটা কিন্তু ডেটাবেস থাকে, স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম থাকে, এবং তারা টোটাল জিনিসটা কিন্তু মেইনটেইন করে। তারা অনলাইনের মাধ্যমে রেজাল্ট দেয়, তারা স্টুডেন্ট এনরোলমেন্ট করায়, ফলে তাদের কিন্তু একটা সিএসসি ব্যাকগ্রাউন্ডের ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয়। ফলে তুমি দেখো, বাংলাদেশের যত কলেজ আছে প্রত্যেকটা কলেজে কিন্তু একজন বা দুইজন এরকম সিএসসি ব্যাকগ্রাউন্ডের মানুষের প্রয়োজন হচ্ছে। সো ব্যাপারটা হচ্ছে এরকম যে বাংলাদেশ যত টেকের দিকে যাবে তত অপরচুনিটিস বেশি, ফলে সিএসসি ব্যাকগ্রাউন্ডের মানুষগুলাই তো এইসব প্রজেক্টগুলো সামলাবে, তাই না? যদি তারাই সামলায় তাহলে তাদের ইনকামের অপরচুনিটিসও বেশি, তাদের ক্যারিয়ার অপরচুনিটিসও বেশি। গভর্নমেন্টের আইটি জব, গভর্নমেন্টের যত আইটি সব তো এখন সিএসসি ব্যাকগ্রাউন্ডের মানুষজনই তোমার করবে, ফলে অপরচুনিটিস বেশি। তুমি যদি সিএসসি সাবজেক্টটা নাও এবং রেজাল্ট প্লাস স্কিল ডেভেলপ করতে পারো, তাহলে অভাব হবে না, তোমার কাজের অভাব হবে না। বাংলাদেশে তুমি বিভিন্ন কাজ করতে পারবা। কর্পোরেট তো আছেই, টেলিকম কমিউনিকেশন কোম্পানি, কর্পোরেট, এগুলো তো আছেই। বিগ টেকের মধ্যে যেমন ধরো এই যে গুগল, অ্যামাজন, মেটা, মাইক্রোসফট, এগুলো আছে, বুঝতে পারছো? সো এগুলো আছে। সিএসসি এর মেজর সাবফিল্ড কি কি আছে দেখো, মেজর সাবফিল্ডের ভিতরে এআই এবং ডেটা সায়েন্স আছে, এগুলো নিয়ে একটু রিসার্চ করবা। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আছে, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, ঠিক আছে, এগুলা নিয়ে রিসার্চ করবা। সাইবার সিকিউরিটি আছে, এগুলা নিয়ে রিসার্চ করবা। হার্ডওয়্যার এবং আইওটি আছে, তারপরে ভিজুয়াল কম্পিউটিং আছে, এগুলা নিয়ে রিসার্চ করবা। ওকে, এবার বলছে দেখো, স্টার্টআপ এবং ইনোভেশন নিয়ে কথা বলার জন্য কিছু পয়েন্ট তুলে ধরছে। সো সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু প্রচুর পরিমাণে স্টার্টআপও তৈরি হয়। যেমন ধরো, আমাদের বাংলাদেশে যে এডটেক সিস্টেমে চর্চা বলে যে অ্যাপটা আছে, তো ওরা চর্চা অ্যাপটার ফাউন্ডার হচ্ছে রুয়েটের ভাইয়ারা। তো দেখা গেছে যে রুয়েটের ভাইয়ারা তোমার পাশ করার পরে এডুকেশন সেগমেন্টে কন্ট্রিবিউট করার জন্য তারা প্ল্যান করছে যে কিভাবে কাজ করা যায়। তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্লাস এডুকেশন দুইটাকে কম্বাইন করে তারা চর্চা অ্যাপটা তৈরি করছে। এখন তাদের কিন্তু 2 থেকে 3 মিলিয়ন ইউজার, এত বেশি ইউজার, এবং তাদের একটা পেইড মডিউল আছে। ফলে দেখা যাচ্ছে তারা কিন্তু স্টার্টআপ বা বিজনেস দিয়ে
মানে তাদের নলেজ, মানে সিএসসি ইকোসিস্টেমের নলেজ প্লাস এডুকেশন ইকোসিস্টেমের নলেজ দুইটাকে কম্বাইন করে একটা বিজনেস ডেভেলপ করে হিউজ পরিমাণ প্রফিট আর্ন করতেছে, আবার বাংলাদেশের যে এডুকেশন ইকোসিস্টেম এটাকেও ইমপ্রুভ করে নিয়ে যাচ্ছে। তার মানে কি এখানে ইমপ্রুভমেন্টের অনেক জায়গা আছে, অনেক কিছু সম্ভব। ওকে, সো মানুষের বিভিন্ন টাইপের এরকম সমস্যা সমাধান তুমি যদি করতে পারো তাহলে এখানে তুমি বিজনেস তৈরি করতে পারবা। সাপোজ ধরো তুমি যখন কদিন পরে ইউনিভার্সিটিতে যাবা, তোমার হচ্ছে যে তুমি ল্যাব অ্যাসাইনমেন্ট করার পরে তুমি ওই ল্যাব অ্যাসাইনমেন্টকে পিডিএফ আকারে কনভার্ট করবা, ছবি তুলে পিডিএফে কনভার্ট করবা। এটার জন্য তোমার তো একটা স্ক্যানার প্রয়োজন হবে, তোমার মোবাইল দিয়ে যাতে করতে পারো। তো তার জন্য তুমি কি ইউজ করবা? ক্যাম স্ক্যানার ইউজ করবা। সাপোজ ধরো তোমার হচ্ছে যে ল্যাবের একটা কভার পেজ জেনারেট করতে হবে, তার জন্য তোমার হচ্ছে যে আলাদা করে ডিজাইনার না নিয়ে যদি একটা এমন সফটওয়্যার ডেভেলপ করো যেই সফটওয়্যারে জাস্ট ইনপুট দিয়ে দিলে ও অটোমেটিক কভার পেজ বানাই দিবে। সো এগুলো হচ্ছে মানুষের এক একটা রিয়েল লাইফ প্রবলেম, যেই প্রবলেমগুলো তুমি যদি আইডেন্টিফাই করতে পারো এবং ওটা সলভ করে দিতে পারো তাহলে অটোমেটিক ওই জিনিসপত্রগুলো পপুলার হয়, ওখান থেকে তোমার একটা আর্নিং মডিউল ডেভেলপ হয়। সো এভাবে আমরা সিএসসিতে বিভিন্ন ফিল্ডে আসতে পারি। তো সিএসসি আসলে কাদের জন্য এইটা এতক্ষণে বুঝে যাওয়ার কথা। সিএসসি আসলে কাদের জন্য? যাদের হচ্ছে অনেকটা সেলফ লার্নিং এর একটা আগ্রহ আছে, যারা নিজে নিজে শিখতে চায়, যারা একটা প্রবলেম নিয়ে বা একটা প্রবলেম সামনে পেলেই প্যানিক করে না, দীর্ঘ সময় ধরে ওই প্রবলেমটা নিয়ে চিন্তা ভাবনা করতে পারে, ওই প্রবলেমটা সমাধানের জন্য চেষ্টা করতে পারে, তাদের জন্য। যারা সিলেবাসের বাইরে যে অনেক কিছু শেখার আগ্রহ রাখে তাদের জন্য সিএসসি। যারা চ্যালেঞ্জ নিতে পছন্দ করে, যাদের লাইফে বিভিন্ন টাইপের চ্যালেঞ্জ আসলেও সে সমস্ত চ্যালেঞ্জ নিতে পছন্দ করে, এবং যারা টেকনোলজি ভয় পায় না, মানে ধরো কম্পিউটার ভয় পায় না, কোডিং ভয় পায় না, এই টাইপের জিনিসপত্র ম্যাথমেটিক্স ভয় পায় না, লজিক ভয় পায় না, তাদের জন্য আসলে সিএসসি। তারা সিএসসি ব্যাকগ্রাউন্ডে ভালো করবে। লাস্ট অফ অল দেখো, সিএসসিতে এখন আস্তে আস্তে এআই ইন্টিগ্রেট হচ্ছে, যার ফলে সিএসসির যে কোডিংগুলো আগের মতো আর ম্যানুয়ালি অনেক ক্ষেত্রে করা লাগতেছে না, অনেক প্রবলেম এখন এআই সলভ করে দিচ্ছে। সো এখন দেখা যাচ্ছে যে সিএসসি রিলেটেড ব্যাকগ্রাউন্ড থেকে ভালো কাজ করার জন্য তোমাকে আরও অ্যাডভান্স নলেজ গেইন করা লাগছে, আরও বেশি স্কিল হওয়া লাগছে। কারণ কি নর্মাল লাইফের বা ইন্টারমিডিয়েট লেভেলে যারা আছে তাদেরকে এখন কিন্তু এআই রিপ্লেস করে দিচ্ছে। সো তোমার যদি মানসিকতা থাকে তুমি সব ধরনের অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাওয়ার মানসিকতা রাখো, তাহলে তুমি সিএসসি ব্যাকগ্রাউন্ডে আসতে পারো, এটা তোমার জন্য একটা ভালো ক্যারিয়ার অপরচুনিটিস হবে। ওকে, সো সিএসসি আসলে তোমার জন্য টাকা তৈরি করার মেশিন তখনই হবে যখন তুমি অনেক বেশি স্কিলড হবা, তোমার ভিতরে অনেক বেশি প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি থাকবে, এবং তুমি নিজেকে 100% এক্সপ্লোর করতে পারবা। এগুলা করতে পারলেই তুমি সিএসসিতে আসলে একটা ভালো ক্যারিয়ারে নিয়ে যাইতে পারবা। বাংলাদেশে আসলে হিউজ অপরচুনিটি সিএসসিতে, এবং যদি তুমি আসলে কনফিউজ থাকো যে তোমার ক্যারিয়ার কোন দিকে যাওয়া উচিত, কি করবা না করবা, তাহলে তুমি সিএসসি নাও। সিএসসি নিলে তুমি আসলেই ভালো করবে। আর যদি তুমি কনফিউজ না থাকো, তোমার যদি একদম ডেডিকেটেড ট্রিপলি, মেকানিক্যাল, সিভিল এই টাইপ জিনিসপত্রগুলোতে আগ্রহ থাকে, তাহলে তো ডেফিনেটলি তুমি হচ্ছে যে ট্রিপলি, মেকানিক্যাল, সিভিল ওগুলোতে যাইতে পারো। বাট কনফিউজ থাকলে সিএসসি নাও, এটা তোমার জন্য একটা গুড ডিল হবে বাংলাদেশের প্রেক্ষাপটে অ্যাটলিস্ট। বাট এইটুকু মাথায় রাখবা যে তুমি যদি ক্যারিয়ারে অনেক বড় কিছু করতে চাও, যাদেরকে অনেক বড় কিছু করতে দেখছি তারা আসলে একদম পাগল টাইপের মানুষজন, তারা একদম ঘন্টার পর ঘন্টা, 8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা, 12-13 ঘন্টা ডেইলি এইসব ব্যাপারগুলোতে সময় দিতে পারে, এবং তারা প্রচুর পরিমাণে এই ব্যাপারগুলো বা এই জগতে ঢুকে যেতে পারে। সো আশা করবো এই ভিডিওটা তোমার জন্য হেল্পফুল ছিল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। তোমার সাথে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।